হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল রূপান্তর। আজকে মাধ্যমিকের আলোক চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। অনেক দিন থেকেই অনেকে আলোক চ্যাপ্টার নিয়ে বেশ কিছু কমেন্ট করছো। আলোক চ্যাপ্টারের ভিডিও কবে আসবে, আলোক চ্যাপ্টারের নোট কবে পাবো। তো তাদের ওই কমেন্টের উপর ভিত্তি করে আলোক চ্যাপ্টারটা আমি তাড়াতাড়ি শুরু করতে বাধ্য হলাম। আজকে আমরা আলোক চ্যাপ্টারের একেবারে ইন্ট্রোডাকশন পার্টটা নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, এই যে তোমরা আলোক চ্যাপ্টারটা নিয়ে এত আতঙ্কের মধ্যে আছো, সত্যি কথা বলতে গেলে আলোক চ্যাপ্টার কিন্তু একেবারে পুরোপুরি সহজ একটা চ্যাপ্টার। যদি তোমরা ভিডিওগুলো পরপর দেখতে থাকো তাহলে দেখতে পাবে যে বাকি সমস্ত চ্যাপ্টারের তুলনায় আলোক চ্যাপ্টারটা বেশি সহজ। এবং এইখানে মাধ্যমিকে যতগুলো প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা করতে পারবে। আজকে এই লেকচারে আমরা আলোক চ্যাপ্টারের একেবারে ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। মানে মাধ্যমিকের টপিকে ঢোকার আগে আলোক চ্যাপ্টারটাকে ভালোভাবে বুঝতে গেলে যে বিষয়গুলো জানা একান্তই দরকার, আমি সেই বিষয়গুলো নিয়েই এই লেকচারে আলোচনা করব। দেখো, লেকচারটার নাম্বার দিয়েছি আমি L00, তার মানে হচ্ছে মাধ্যমিকের টপিক আমি এই লেকচারে শুরু করব না, তোমাদেরকে বলে দিচ্ছি। কিন্তু মাধ্যমিকের আলোক চ্যাপ্টারটা জলের মতো সহজ করে যদি বুঝতে চাও তাহলে এই লেকচারটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। তার কারণ ওই চ্যাপ্টারটা, আলোক চ্যাপ্টারটা পুরোপুরি বুঝতে গেলে যে জিনিসগুলো লাগে, যে জিনিসগুলো ছাড়া আলোকটা কঠিন হয়ে যায়, সেই জিনিসগুলোই এই লেকচারে আলোচনা করা হচ্ছে। তাই তোমরা এই ভিডিওটা থেকেই শুরু করবে, অবশ্যই এই ভিডিও থেকে পরপর দেখতে থাকবে। এরপরে আমাদের লেকচার নাম্বার আসবে L01, সেইখান থেকে মাধ্যমিকের টপিক আমরা শুরু করব এবং খুব তাড়াতাড়ি এই আলোক চ্যাপ্টার আমরা শেষ করে দেব। সাথে HD ঝকঝকে হাতে লেখা নোট আমরা দিয়ে দেব। তো তোমরা কিন্তু অবশ্যই লেকচারগুলো পর পর দেখবে। যদি মাঝে মাঝে গিয়ে ঢুকে দেখো তাহলে আলোকটা কঠিন হতে পারে বা কঠিন মনে হতে পারে। যদি আলোক চ্যাপ্টারের পুরো মার্কস পেতে চাও তাহলে আমি যে কন্টেন্টটা পড়াবো, যে কন্টেন্টটা তোমাদেরকে দেব, সেটাই কিন্তু যথেষ্ট। তো চলো শুরু করি আলোক চ্যাপ্টারের একেবারে সূচনা বা ইন্ট্রোডাকশন পার্ট। প্রথমেই দেখো আলোক, আলোক আলো আলো জিনিসটা কি বা আলোক উৎস কি, এই জিনিসটা আমরা জানবো যে আলোক উৎস বলতে কি বোঝায়। আলোক উৎস, আলোক উৎস খুব মানে এই লেকচারে কোনো প্রশ্ন কিন্তু আসবে না মাধ্যমিকে, কিন্তু আলোক চ্যাপ্টার বোঝার জন্য এই ছোট্ট পড়ার লেকচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখো, আমরা হেডিং করেছি আলোক উৎস কি। আলোক উৎস মানে হচ্ছে যে সমস্ত বস্তু আলোক রশ্মি বিকিরিত করে সেই বস্তুগুলোকে বলা হয় আলোক উৎস। আলোক উৎস কি? যে সমস্ত বস্তু আলোক রশ্মি বিকিরিত করে তাদেরকে বলা হয় আলোক উৎস। যেমন দেখতে পাচ্ছ সূর্য থেকে আলোক আসছে, তার মানে হলো সূর্য হলো একটা আলোক উৎস। এই যে তোমার ঘরে বাল্বটা জ্বলছে, সেই বাল্বটা থেকে আলোক রশ্মি আসছে, তার মানে বাল্বটা হলো তোমার একটা আলোক উৎস। তোমার সামনে যে মোমবাতিটা জ্বলছে, সেই মোমবাতি থেকে আলোক রশ্মি আসছে, তার মানে মোমবাতি হলো একটা আলোক উৎস। একটা লোহাকে যদি একেবারে খুব উত্তপ্ত করো, দেখবে লোহা থেকেও কিছু লালাভ ধরনের, লাল ধরনের, মানে চকচকে হয়ে যায় লোহাটা, তার মানে হচ্ছে ওই লোহা রশ্মি থেকে, লোহাটা থেকে তখন আলোক রশ্মি বিকিরিত হয়, তখন ওই লোহাটা মানে যে লোহাটা গরম করেছো সেটাও কিন্তু আলোক উৎস হিসাবে কাজ করবে। তো এক কথায় বলতে গেলে যে সমস্ত বস্তু থেকে আলোক রশ্মি বিকিরিত হয় তাদেরকেই বলা হয় আলোক উৎস। ওকে, তাহলে আমি কলমটা পাল্টে দিই। যে সকল বস্তু থেকে আলোক রশ্মি বিকিরিত হয়, আলোক রশ্মি বিকিরিত হয়
তাদের আলোক উৎস বলে। উদাহরণ যদি দিই, উদাহরণ দাও, কি? সূর্য। সূর্য থেকে দেখো আলো আসছে, তার মানে সূর্য হলো আলোক উৎস। তারপরে দেখো বাল্ব, জ্বলন্ত বাল্ব, যে বাল্বটা জ্বলছে তোমার ঘরে, সেখান থেকে আলোক আসছে, তার মানে বাল্বটা হলো একটা আলোক উৎস। তাহলে জ্বলন্ত বাল্ব, জ্বলন্ত বাল্ব। তারপরে এই যে মোমবাতি, বার্থডেতে মোমবাতি জ্বালাচ্ছ, সেই মোমবাতিতে কি হচ্ছে? আলোক রশ্মি আসছে, তো সেটা মোমবাতিটা হলো একটা আলোক উৎস। তাহলে জ্বলন্ত মোমবাতি, জ্বলন্ত মোমবাতি ইত্যাদি ইত্যাদি হলো আলোক উৎস। আলোক উৎস। এবার ব্যাপার হচ্ছে যে আমরা বস্তুকে দেখতে পাই কেন? এই জিনিসটা না বুঝতে পারলে পুরো আলোক চ্যাপ্টারটাই কিন্তু কঠিন হয়ে যাবে। আমরা বস্তুকে দেখতে পাই কেন? তাহলে হেডিং করো আগে। আর আমরা কিভাবে বস্তুকে দেখতে পাই, এইটাই হচ্ছে এই চ্যাপ্টারটার মূল মন্ত্র। যে আমরা কেন বা কিভাবে একটা বস্তুকে, এই যে তুমি দেখতে পাচ্ছ মার্কারটা, তুমি দেখতে পাচ্ছ, তো কেন দেখতে পাচ্ছ? এর কারণটা হচ্ছে যে সমস্ত বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে এসে পৌঁছায়, সেই বস্তুগুলোকেই আমরা দেখতে পাই। এই যে আমার ঘরে চারিদিকে আলো জ্বলছে, সেই আলোগুলো বস্তুটাতে পড়ছে, বস্তুতে পড়ার পরে প্রতিফলিত হয়ে তোমার চোখে যাচ্ছে, আমার চোখে আসছে, তখন আমি এই বস্তুটাকে দেখতে পাচ্ছি। আমি যদি সমস্ত বাল্বগুলো বন্ধ করে দিই, তুমি এই বস্তুটা দেখতে পাবে না। তার কারণ হচ্ছে তখন আলোক রশ্মি এই বস্তু থেকে প্রতিফলিত হবে না, মানে এই বস্তু থেকে আলোক রশ্মি তোমার চোখে যাবে না, তুমি বস্তুটাকে দেখতে পাবে না। তার মানে হচ্ছে কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পাবো যদি বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে এসে পৌঁছায়। দেখবে রাতে কিছু অনেক বস্তু আছে তুমি দিনে দেখতে পাচ্ছ, কিন্তু সেই বস্তুগুলোই তুমি রাতে বস্তুগুলোর পাশ দিয়ে চলে যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ না। তার কারণ হচ্ছে দিনে সূর্য থাকায় সূর্যের আলো বস্তুটার উপরে পড়ছে এবং বস্তু থেকে আলোক রশ্মি তোমার চোখে যাচ্ছে, ফলে তুমি বস্তুটাকে দেখতে পাচ্ছ। রাতে সূর্য থাকে না, ফলে কি হচ্ছে? এই বস্তুতে আলো পড়ে না, ফলে এই বস্তু থেকে আলোক রশ্মি তোমার চোখে যায় না, তুমি বস্তুটাকে দেখতে পাও না। কিন্তু বস্তুটা দিনেও ছিল, রাতেও আছে। তাহলে মূল যে কথাটা দাঁড়ালো সেটা হচ্ছে কোনো বস্তু থেকে যদি আলোক রশ্মি আমাদের চোখে এসে পৌঁছায়, তবেই আমরা বস্তুটাকে দেখতে পাবো। এবার তোমার দেখো একটা জিনিস বলি, যে তুমি একটা দেওয়ালের এই পারে আছো, দেওয়ালের ওই পারে একটা বস্তু আছে। এই যে বোর্ডটা ধরো, বোর্ডের এই পারে আমি আছি, বোর্ডের ওই পারে ধরো একটা বস্তু আছে, আমি কেন দেখতে পাচ্ছি না? ওর উপরে আলো পড়লেও আমি ওকে দেখতে পাবো না। তার কারণ বস্তুটার উপরে যখন আলো পড়ছে, সেই আলোক রশ্মি প্রতিফলিত হয়ে আমার চোখে আসতে পায় না, এই দেওয়ালটার জন্য বা বোর্ডটার জন্য আমার চোখে আসতে পারে না, ফলে আমি বস্তুটাকে দেখতে পাই না। তাহলে ব্যাপার বা মুদ্রা কথা হলো, যখন কোনো বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে এসে পৌঁছাবে, তখনই বস্তুটাকে দেখতে পাবো, বাকি বস্তুটাকে আমরা দেখতে পাবো না। তাহলে বস্তুকে দেখার জন্য কি প্রয়োজন? যে বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে আসতে হবে, তবেই আমরা বস্তুটাকে দেখতে পাবো। তাহলে যদি কোনো বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে এসে পৌঁছায়, তবেই বস্তুটিকে আমরা দেখতে পাই। তাহলে বস্তুকে দেখতে পাওয়ার শর্ত কি? যে বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে আসতে হবে। তাহলে বস্তুকে দেখার শর্ত এই স্টার দিয়ে লিখছি, কোনো বস্তুকে
দেখার কোনো বস্তুকে দেখার শর্ত হলো বস্তুটি থেকে আলোক রশ্মি আমাদের চোখে পৌঁছাতে হবে। যদি কোনো বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে এসে পৌঁছায় তবেই সেই বস্তুটাকে আমরা দেখতে পাবো, না হলে বস্তুটাকে দেখতে পাবো না। যেমন দেখো, এই যে রিমোটটা দেখতে পাচ্ছ, এই রিমোটটাকে তুমি দেখতে পাচ্ছ, তার কারণ হচ্ছে যে এই রিমোটের উপর বাল্বের আলোক রশ্মি পড়ছে, সেই আলোক রশ্মিগুলো তোমার চোখে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। কিন্তু বাল্বগুলো যদি আমি বন্ধ করে দিই, এই রিমোটটাকে তুমি দেখতে পাবে না। তার মানে তখন আলোক রশ্মি এই রিমোট থেকে তোমার চোখে যাবে না, ফলে তুমি রিমোটটাকে দেখতে পাবে না। তাহলে দাঁড়াচ্ছে একটাই জিনিস, যে কোনো বস্তুকে আমরা তখনই দেখতে পাবো যদি বস্তুটি থেকে আলোক রশ্মি আমাদের চোখে এসে পৌঁছায়। তাহলে এই যে কোনো বস্তু থেকে আলোক রশ্মি আমাদের চোখে এসে পৌঁছাচ্ছে, সেটা কিভাবে এসে পৌঁছাচ্ছে? প্রতিফলিত হয়ে, প্রতিসরণও হতে পারে। যেমন এই যে বাল্বগুলো, আমার চারিদিকে বাল্ব জ্বলছে, সেই বাল্ব থেকে আলোক রশ্মি প্রথমে এইখানে পড়ছে, পড়ার পরে এইখান থেকে তোমার চোখে যাচ্ছে, তার মানে আলোক রশ্মি প্রতিফলিত হচ্ছে। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে অ্যাকচুয়ালি প্রতিফলনটা কি, প্রতিফলন কাকে বলে। চলো দেখি প্রতিফলন। আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কি? আলোর প্রতিফলন জিনিসটা কি? দেখো চারিদিকে আমার লাইট জ্বলছে, সেই লাইট থেকে আলোক রশ্মিগুলো আসছিল, বায়ু মাধ্যমে আসছিল। আস্তে আস্তে কি হলো, আস্তে আস্তে এই মাধ্যমের মধ্য দিয়ে আস্তে আস্তে হঠাৎ এখানে এসে পড়লো, দিয়ে কি করলো, আলোক, এই যে রিমোটটা, সেটা না থাকলে আলোক রশ্মিটা সোজা এদিকে চলে যেত। রিমোটটা থাকার ফলে আলোক রশ্মি রিমোটে এসে পড়লো এবং অভিমুখ পরিবর্তন করে তোমার দিকে চলে গেল। এই যে ঘটনাটা, সেটাকে বলা হচ্ছে আলোক রশ্মির প্রতিফলন। প্রতিফলন কি? যখন কোনো আলোক রশ্মি একটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে, দেখো এই মাধ্যমে আসছিল, যদি এ না থাকতো তাহলে চলে যেত। তাহলে যখন কোনো আলোক রশ্মি একটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর একটা মাধ্যমের উপর এসে পড়ে, দেখো এটা বায়ু মাধ্যম ছিল, এটা হচ্ছে রিমোট মাধ্যম প্লাস্টিকের, এই যখন মাধ্যমটাতে পড়লো তখন আলোক রশ্মি তার অভিমুখ পরিবর্তন করে পুনরায় কি করলো, যে মাধ্যমে আসছিল সেই মাধ্যমে ফিরে চলে গেল। এই যে ঘটনাটা আলোর, এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। আমি যদি এখানে ছবিটা দেখাই, ধরো এইটা হচ্ছে একটা, বা বোর্ডটাকে তুমি ভাবো, এই যে বোর্ডটা দেখতে পাচ্ছ, আলোক রশ্মিগুলো এই বায়ু মাধ্যমের মধ্য দিয়ে আসলো। বোর্ডটা যদি না থাকতো তাহলে আলোক রশ্মি কি হতো, সোজা চলে যেত। বোর্ডটা থাকার ফলে আলোক রশ্মিগুলো এসে বোর্ডে পড়লো আর প্রতিফলিত হয়ে তোমার থেকে গেল। তাহলে কি হলো, যে মাধ্যমের মধ্য দিয়ে এলো আবার সেই মাধ্যমেই ফিরে গেল। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কাকে বলবো? যখন কোনো আলোক রশ্মি একটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর একটা মাধ্যমের উপর এসে পড়ে, তখন ওই আলোক রশ্মি অভিমুখ পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে চলে আসে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। তাহলে যখন কোনো আলোক রশ্মি একটি মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর একটি মাধ্যমের উপর পড়ে, তখন ওই আলোক রশ্মির
কিছু অংশ অভিমুখ পরিবর্তন করে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে। এই ঘটনাকেই আলোর প্রতিফলন বলে। দেখো, যদি একটা আমি উদাহরণ দিই, ধরো এইরকম একটা প্রতিফলক তল আছে বা একটা দেওয়াল আছে, ভাবতে পারো। আলোক রশ্মি এই মাধ্যমের মধ্য দিয়ে এরকম করে এইভাবে আসছিল। যদি এটা না থাকতো তাহলে আলোক রশ্মিটা সোজা কি করতো, এই দিকে চলে যেত কিনা বলো? চলে যেত। কিন্তু যখন এই আরেকটা মাধ্যম, মানে এই দিকটা ধরো বায়ু মাধ্যম, আর এটা ধরো এই যে রিমোটটা আমি দেখাচ্ছিলাম, সেই রিমোটটাতে এসে পড়লো, তাহলে কি করছে, আলোক রশ্মি এই পথে আসলো। যখন অন্য একটা মাধ্যমের উপর এসে পড়লো, তখন ওই আলোক রশ্মির কিছু অংশ কি করছে, অভিমুখ পরিবর্তন করে পুনরায় দেখো প্রথম মাধ্যমে ফিরে চলে গেল। এই দিক থেকেই আসলো, আবার এদিকেই ফিরে চলে গেল। এই যে ঘটনাটা, সেটাকেই বলা হয় আলোর প্রতিফলন। বোঝা গেল তাহলে আলোর প্রতিফলন? তাহলে এই গেল আমার আলোর প্রতিফলন। এবার এই আলোর প্রতিফলন আমরা আমাদের এই চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিফলন। গোলীয় তলে মানে গোলীয় দর্পণে আমরা যে চেহারা দেখি বাড়িতে আয়নাতে, সেগুলো হচ্ছে সমতল দর্পণ। আর আমাদের মাধ্যমিকের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণে কিভাবে প্রতিফলন হবে, কিভাবে প্রতিবিম্ব গঠন হবে, কি কোথায় বস্তু থাকলে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে, এই সমস্ত কিছু যদি জলের মতো বুঝতে চাও, তাহলে আমাদেরকে একটু ধারণা নিতে হবে যে প্রতিফলনের সূত্র কি, কোন বিন্দুতে কিভাবে অভিলম্ব আঁকতে হয়, আপতন কোণ কাকে বলে, প্রতিফলন কোণ কাকে বলে, এই জিনিসগুলো তোমরা ছোটবেলায় সবই পড়ে নিয়েছো। তবু আমি চাইছি যারা পড়োনি তারা কমসে কম একটু যদি ধারণা পাও, তাহলে আলোক চ্যাপ্টারটা সবার জন্য সহজ হয়ে যাবে। তাহলে আমরা জানবো প্রতিফলক তল কাকে বলে। প্রতিফলক তল মুছে দিচ্ছি, দেখো। প্রতিফলক তল, দেখো তাহলে এইখানে ধরো এইরকম একটা তল আছে, এইখানে আলোক রশ্মি এসে পড়লো। যে তলে এসে আলোক রশ্মি পড়ার পর প্রতিফলিত হলো, সেই তলটাকে বলা হয় প্রতিফলিত তল। তাহলে এইটা হলো প্রতিফলিত তল। ঠিক আছে। প্রতিফলক তলও বলা হয়, অনেক সময় কি বলা হয়, প্রতিফলক তল। কি লিখেছি আমরা, প্রতিফলক তল। তাহলে প্রতিফলক তল কাকে বলবো, যে তলে আলোক রশ্মি এসে পড়ে এবং প্রতিফলিত হয়, বা যে তল থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়, সেই তলটাকে বলা হয় প্রতিফলক তল। তাহলে যে তল থেকে আলোক রশ্মি প্রতিফলিত হয়, সেই তলকে প্রতিফলক তল বলে। ঠিক আছে। তাহলে এখানে আমি যদি নাম দিই যে পি কিউ, তাহলে এই যে পি কিউ তলটা আমি একটা রেখা হিসাবে দেখাচ্ছি। ভাবো যে এরকম হাতটা আমার আছে, এখানে আলোক রশ্মি আসলো, চলে গেল। তাহলে এই যে তলটা, সেটা হলো একটা প্রতিফলক তল বলে। হলো, এটা প্রতিফলক তল। এরপরে আমাদেরকে জানতে হবে যে আপতিত রশ্মি কি। আপতিত, তাহলে দেখো যে রশ্মিটা প্রতিফলক তলে এসে আপতিত হচ্ছে, সেই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। তাহলে এইটাকে বলবো আপতিত রশ্মি। যে রশ্মিটা প্রতিফলক তলে এসে আপতিত হচ্ছে। তাহলে হেডিং করো আপতিত রশ্মি। তাহলে যে
রশ্মিটি রশ্মিটি প্রতিফলক তলে এসে আপতিত হয় তাকে আপতিত রশ্মি বলে। আপতিত রশ্মি কি তাহলে? যে রশ্মিটি প্রতিফলক তলে এসে আপতিত হয় মানে পড়ে, তাকে আপতিত রশ্মি বলে। দেখো এই যে রশ্মিটা, আমি এটাকে যদি নাম দিই যে এ, আর এই বিন্দুটাকে যদি আমি নাম দিই বি, এদিকে বি বিন্দু নাম দিলাম, তাহলে এ বি রশ্মিটা হলো আপতিত রশ্মি। এ বি রশ্মিটি হলো আপতিত রশ্মি। এইটা আপতিত রশ্মি। তাহলে এবার আমাদেরকে জানতে হবে প্রতিফলিত রশ্মি কাকে বলে। তাহলে যে রশ্মিটি প্রতিফলক তল থেকে প্রতিফলিত হলো তাকে বলা হয় প্রতিফলিত রশ্মি। তাহলে এই রশ্মিটা প্রতিফলিত রশ্মি। এইটা নাম দিলাম, তাহলে এটা বি আছে, এটাকে আমি নাম দিয়ে দিলাম সি। তাহলে বি সি হলো প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি কাকে বলে? যে রশ্মিটি প্রতিফলক তল থেকে প্রতিফলিত হয় তাকে প্রতিফলিত রশ্মি বলে। তাহলে দেখো বিসি হলো প্রতিফলিত রশ্মি। বিসি হলো প্রতিফলিত রশ্মি। এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে আপতন বিন্দু। দেখো এগুলো মাধ্যমিকে পড়বে না তোমার ঠিকই, কিন্তু গোলীয় তলে আপতন বিন্দুতে অভিলম্ব আঁকতে হবে। যখন বলা হবে আপতন বিন্দুতে অভিলম্ব আঁকো, তখন আপতন বিন্দু সেটাই যদি না জানো, তো আপতন বিন্দুতে অভিলম্ব কোথা থেকে আসবে না। তাহলে এবার আমাদেরকে জানতে হবে আপতন বিন্দু কাকে বলে। তাহলে আপতন বিন্দু কি? প্রতিফলক তলের যে বিন্দুতে আলোক রশ্মি এসে আপতিত হয় সেই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। এই হাতটা দেখো প্রতিফলক তল, তাহলে এইখান থেকে আলোক রশ্মি এসে যে বিন্দুতে পড়লো সেই বিন্দুটা হলো আপতন বিন্দু। বোঝা গেল? তাহলে আপতন বিন্দু ওই ছবিতেই আমরা সব দেখিয়ে দেব। আপতন বিন্দু, আপতন বিন্দু। কি বলবো? যে প্রতিফলক তলের যে বিন্দুতে আলোক রশ্মি এসে আপতিত হয় সেই বিন্দুটাকে বলা হয় আপতন বিন্দু। তাহলে প্রতিফলক তলের যে বিন্দুতে আলোক রশ্মি আপতিত হয় সেই বিন্দুটিকে আপতন বিন্দু বলে। ওকে, তাহলে এখানে বি হলো আপতন বিন্দু। দেখো এই যে আলোক রশ্মিটা এসে কোথায় পড়লো? প্রতিফলক তলের বি বিন্দুতে পড়লো, তাই বি বিন্দুটা হলো আপতন বিন্দু। এই পর্যন্ত গেল। এবার হচ্ছে যে অভিলম্ব। আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অভিলম্ব। তাহলে অভিলম্ব আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি। অভিলম্ব কি? দেখো এইটা হচ্ছে আমার আপতন বিন্দু, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিফলক তল, এটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এবার আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অভিলম্ব। তাহলে কিভাবে অভিলম্ব আঁকবো? এইরকম ভাবে। এইটা হলো
আপতন বিন্দুতে প্রতিফলক তলের উপর অভিলম্ব, তাহলে বি এন নাম দিলাম আমি বি এন। তাহলে অভিলম্ব, অভিলম্ব কাকে বলবো? অভিলম্ব। আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব হলো বিএন। বিএন হলো আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অভিলম্ব। দেখো এটা আমাদের খুবই কাজে লাগবে। প্রতিফলন আমরা যখনই দেখাতে চাইবো তখনই আপতন বিন্দুতে অভিলম্ব অঙ্কন করতে হবে। অভিলম্ব যদি অঙ্কন না করতে পারো তাহলে রশ্মি চিত্র আঁকা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, তো এই গেল আমাদের অভিলম্ব পর্যন্ত গেল। এবার হচ্ছে আপতন কোণ কাকে বলে? আপতন কোণ দেখো তো, এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। তাহলে আপতন কোণ কাকে বলবো? আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় আপতন কোণ। এইটা হলো তাহলে আমাদের আপতন কোণ। বোঝা গেল? আপতন কোণ কি বললাম? আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় আপতন কোণ। মুছে দিচ্ছি আমি। আপতন কোণ, আপতন কোণ কি? আপতন কোণ আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে আপতন কোণ বলে। আপতন কোণ বলে। প্রদত্ত চিত্রে দেখো এ বি এন হলো আপতন কোণ। তাহলে প্রদত্ত চিত্রে কোণ এ বি এন সমান আই। আপতন কোণকে স্মল আই দ্বারা লেখা হয়। আই হলো আপতন কোণ। আপতন কোণ। ওকে, এবার আমাদেরকে জানতে হবে প্রতিফলন কোণ কাকে বলে। তাহলে আপতন কোণ বোঝা গেল। আপতিত রশ্মিটা আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বটার সাথে, দেখো এটা হলো অভিলম্ব, এই অভিলম্বের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণটাকে আমরা বলছি আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। তারপরে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ। তাহলে দেখো প্রতিফলিত রশ্মি কি বলবো এখানে? প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় প্রতিফলন কোণ। এই প্রতিফলন কোণকে আর দ্বারা লেখা হয়, স্মল আর। দেখো তাহলে এটা হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে কি বলবো? প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে প্রতিফলন কোণ বলা হয়। প্রতিফলন কোণ বলে। প্রতিফলন কোণ। তাহলে প্রদত্ত চিত্রে কোণ দেখো এনবিসি সমান আর
হলো প্রতিফলন কোণ। এইটা গেল প্রতিফলন কোণ। তাহলে আপতন কোণ কি জেনে গেছি, প্রতিফলন কোণ কি জেনে গেছি, কি জানতে বাকি আছে? কিচ্ছু নেই। শুধু যেটা বাকি আছে সেটা হচ্ছে প্রতিফলনের সূত্র। প্রতিফলনের দুটো সূত্র কি সেটা আমরা জানবো। এই ইন্ট্রোডাকশন পার্টটা প্রায় শেষের দিকে চলে এসেছি। এর পরের লেকচারে আমরা একেবারে ধামাকা আলোক, মাধ্যমিকের আলোকের ধামাকা শুরু করে দেব। প্রতিফলনের সূত্র তোমরা জানো, তবু আমি শুধু রিমাইন্ড করাচ্ছি তোমাদেরকে, যেহেতু আমার এগুলো কাজে লাগবে। পুরো চ্যাপ্টারটা জলের মতো সহজ করে দেওয়ার জন্য এই কটা জিনিস আমার কাজে লাগবে। তাহলে প্রতিফলনের সূত্র, প্রতিফলনের সূত্র, দুটো সূত্র আছে, তোমরা পড়েছো ছোটবেলাতেই। তাহলে প্রথম সূত্রটা কি বলছে, এই যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, এরা তিনটেই কি করে, একই সমতলে অবস্থান করে। কেমন জিনিসটা দেখো, এই যে বোর্ডের গায়ে দেখো, আপতিত রশ্মিটা একেবারে বোর্ডের গায়ে লেগে আছে, প্রতিফলিত রশ্মিটা বোর্ডের গায়ে লেগে আছে, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব বোর্ডের গায়েই লেগে আছে। তার মানে এরা কি হয়ে আছে, এরা তিনজনেই একই সমতলে বোর্ডের তলেই আছে। এটাই হলো প্রতিফলনের প্রথম সূত্র। মানে আপতিত রশ্মি এই রকম, প্রতিফলিত রশ্মি এই রকম, আর অভিলম্ব এই রকম হবে না। সবাই কি হবে, একই সমতলে থাকবে। এই হাতের উপরেই সবাই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, এইখানে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলেই থাকবে, সব সময় একই তলে থাকবে। যদি আপতিত রশ্মি সামান্য বেঁকে আসে, প্রতিফলিত রশ্মিও সেরকম বেঁকে যাবে, অভিলম্বটাও সেরকম বেঁকে যাবে। মানে তিনজনেই একই সমতলেই থাকবে। বোঝা গেল? তাহলে আপতিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এবং আপতন বিন্দুতে, আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব, অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এইটা হলো প্রতিফলনের প্রথম সূত্র। আমরা বেশি কিছু বলতে যাব না। তারপরে হচ্ছে দ্বিতীয় সূত্রটা আমাদের বেশি কাজে লাগবে। দ্বিতীয় সূত্রটা কি বলছে, যে প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ যত হবে, প্রতিফলন কোণ ততই হবে। তার মানে হচ্ছে অভিলম্বের সাথে কোনো আলোক রশ্মি যদি 30 ডিগ্রি কোণ করে আপতিত হয়, তাহলে প্রতিফলিত রশ্মিটাও অভিলম্বের সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এটাই হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। তাহলে প্রতিফলনের ক্ষেত্রে, প্রতিফলনের ক্ষেত্রে আপতন কোণ এবং এবং প্রতিফলন কোণ, প্রতিফলন কোণ সর্বদাই সমান হয়, সর্বদাই সমান হয়। তাহলে এইখানে আমরা কি দেখতে পাচ্ছি, আপতন কোণ কি আই, আর প্রতিফলন কোণ কত আর। তাহলে প্রতিফলনের সূত্র কি বলছে, আই এবং আর অবশ্যই 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 সমান। এটাই হচ্ছে তাহলে আই সমান হচ্ছে আর, এটা হলো প্রতিফলনের দ্বিতীয় সূত্র। এইটা আমাদের লাগবেই, এইটা ছাড়া আমরা কোনো রশ্মি চিত্রই আঁকতে পারবো না। তাহলে কি কি লাগবে আমাদের, অভিলম্ব আঁকতে শিখে গেছি, আপতন বিন্দুতে একটা লম্ব এঁকে দেবো, সেটা অভিলম্ব হয়ে যাবে। কোনটা আপতিত রশ্মি, যেটা এসে পড়ছে, কোনটা প্রতিফলিত রশ্মি, যেটা প্রতিফলিত হচ্ছে। আর আপতন কোণ মানে অভিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করছে সেটা আপতন কোণ, অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মিটা যে কোণ উৎপন্ন করছে তাকে প্রতিফলন কোণ বলা হয়। আর প্রতিফলনের সূত্র বলল যে আপতন কোণ আর প্রতিফলন কোণ সব সময় সমান হবে, এরা আলাদা হবে না। এই গেল প্রতিফলনের সূত্র। এরপরে আমাদের একটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রতিবিম্ব কাকে বলে। প্রতিবিম্ব কি, প্রতিবিম্ব। তাহলে চলো এটা মুছে দিই।
এই গেল মোটামুটি ইন্ট্রোডাকশন। এবার আমাদের তো মাধ্যমিকের টপিকে শুধু প্রতিবিম্ব গঠন করা শেখাতে হবে, প্রতিবিম্ব দেখাতে হবে, প্রতিবিম্ব কোথায় গঠন হবে, প্রতিবিম্ব কেমন হবে। আগে তো আমাদের জানতে হবে প্রতিবিম্ব জিনিসটা কি, প্রতিবিম্ব কিভাবে তৈরি হয় এটা জানতে হবে। দেখো, প্রতিবিম্ব বা ইমেজ, ইমেজ জিনিসটা কি? প্রতিবিম্ব মানে হচ্ছে যে ধরো কোনো একটা বিন্দু আছে, কোনো একটা বিন্দু থেকে আলোক রশ্মি এসে পড়লো। এইভাবে আয়নাতে তোমরা কি করছো, দাঁড়িয়ে আছো আয়নার সামনে। আয়নার সামনাতে তোমরা যখন দাঁড়াচ্ছ তখন কি দেখতে পাচ্ছ, যে আলোক রশ্মি এসে আয়নাতে পড়লো, প্রতিফলিত হয়ে তোমার চোখে গেল। এর ফলে আয়নার পেছনের দিকে যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটাই হলো প্রতিবিম্ব। যে বস্তু থেকে, যে আমি ধরো আমার সামনে এইভাবে আয়না ধরে আছি, তাহলে কি হচ্ছে, আলোক রশ্মিগুলো আমার চেহারা থেকে, আমার বডি থেকে আলোক রশ্মি আয়নাতে গেল, সেই রশ্মিগুলো আয়নাতে প্রতিফলিত হয়ে আমার চোখে এসে পৌঁছালো। এর ফলে আয়নার পেছনের দিকে আমি আমার প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এই যে জিনিসটা তৈরি হচ্ছে সেটা হলো প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব কি, যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ। দেখো আমার চেহারা থেকে কোটি কোটি আলোক রশ্মি গেল, দিয়ে এখানে আয়নাতে পড়লো, দিয়ে আয়না তো ভেদ করে যেতে পারলো না, প্রতিফলিত হয়ে আমার চোখে আসলো। ফলে পেছনের দিকে আমি আমার একটা নকল জিনিস দেখতে পেলাম, এই জিনিসটাই হলো আমার প্রতিবিম্ব। বোঝা গেল? তাহলে প্রতিবিম্ব কাকে বলবো, যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয়। এই যে দেখো আমি আয়না ধরে আছি, এইভাবে আলোক রশ্মিগুলো আমার পুরো চেহারা থেকে আলোক রশ্মি আসলো, দিয়ে আয়নাতে পড়লো, প্রতিফলিত হয়ে কি হচ্ছে, চোখে এসে সব রশ্মিগুলো চোখে এসে মিলিত হলো, চোখে মিলিত হলো। যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব দেখো কি বলবো, কোনো বিন্দু থেকে, কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ, আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর, প্রতিফলন বা প্রতিসরণের পর যে বিন্দুতে মিলিত হয়, অথবা যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটিকে প্রথম বিন্দুটির প্রতিবিম্ব বলে, প্রতিবিম্ব বলে। তাহলে প্রতিবিম্ব জিনিসটা কি দেখো, এই যে আমি আয়না ধরলাম, চেহারা থেকে আলোক রশ্মি এসে আয়নাতে পড়লো, প্রতিফলনের পর আমার চোখে মিলিত হলো। আমার চোখ মনে করছে যে আয়নার পেছনের কোনো একটা বস্তু থেকে আলোক রশ্মিগুলো আসছে, যে বিন্দুটা থেকে আসছে বলে মনে হচ্ছে সেটাই হলো বস্তুটার প্রতিবিম্ব। দেখো সেটাই লিখেছি, কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ, মানে একটা আলোক রশ্মি দ্বারা প্রতিবিম্ব গঠন হয় না, কোটি কোটি আলোক রশ্মি যায়, আমাদের একটা ছোট্ট বস্তু থেকেও কোটি কোটি আলোক রশ্মি গুচ্ছ যায়, সেগুলো প্রতিফলিত হয়ে যে বিন্দুতে মিলিত হয়, কোনো একটা বিন্দুতে মিলিত হতে পারে, অথবা যে বিন্দু থেকে আসছে বলে মনে হয়, যে বিন্দুতে মিলিত হলো অথবা যে বিন্দু থেকে আসছে বলে মনে হলো, সেই বিন্দুটাকে বলা হয় প্রথম বিন্দুটার প্রতিবিম্ব। এইখানে আমি যদি দেখাই, ধরো কোনো একটা বস্তু অনেক দূরে আছে, অনেক দূরে, ঠিক আছে,
তাহলে সেই বস্তু থেকে আলোক রশ্মিগুলো এইভাবে আসবে, সেই বস্তু থেকে আলোক রশ্মিগুলো এইরকম ভাবে আসবে, ঠিক আছে, এইভাবে আসবে, আসলো। এই আলোক রশ্মিগুলো প্রতিফলিত হয়ে কি হবে, এখানে একটা অভিলম্ব আঁকতে হবে, দিয়ে এইটা হচ্ছে আপতন কোণ, এই দিকে হবে কি হবে, তাহলে প্রতিফলিত হবে, হলো। আবার এই যে আলোক রশ্মিটা সেও তো প্রতিফলিত হবে, এই প্রতিফলিত হয়ে দেখো যে বিন্দুটাতে মিলিত হলো, যে বিন্দুটাতে মিলিত হলো সেই বিন্দুটাকে বলা হচ্ছে ওই বস্তুটার প্রতিবিম্ব, মানে যে বস্তু থেকে আলোক রশ্মিগুলো এসছে। অনেক দূরে একটা বস্তু, সূর্য থেকে ধরো আলোক রশ্মি আসছে, তারা সমান্তরাল ভাবে এভাবে আসছে, দিয়ে আমাদের চোখের লেন্সে গিয়ে মিলিত হচ্ছে, ফলে আমরা সূর্যের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। এটা একটা গেল। আরেকটা কি হতে পারে, আরেকটা দেখো, যে আলোক রশ্মিগুলো এরকম আসলো, এরকম একটা গেল, তাহলে লম্ব ভাবে পড়লো, আবার এই পথে ফিরে চলে গেল। আরেকটা আলোক রশ্মি ধরো এই বস্তুটা থেকেই আরেকটা আলোক রশ্মি এইভাবে গেল, তাহলে এই বিন্দুতে অভিলম্ব আঁকলাম, দিয়ে এইভাবে চলে গেল, এইভাবে চলে গেল। তাহলে দেখো এই দিকে একটা গেল, এই দিকে একটা গেল, এরা তো সামনের দিকে কোনো দিনও মিলিত হবে না। তাহলে এইখানে যদি আমরা চোখ রাখি তাহলে কি দেখব, দেখব যে এই আলোক রশ্মি দুটো পেছনের কোনো একটা বিন্দু থেকে আসছে, এইরকম আমরা দেখব। তাই এই যে বিন্দুটা ধরো পি বিন্দু, এই পি বিন্দুটার প্রতিবিম্ব হয়ে গেল পি ড্যাশ বিন্দুটা। মনে হচ্ছে যে এই আলোক রশ্মি দুটো ওই বিন্দুটা থেকে আসছে, তাই পি ড্যাশ বিন্দুটা হয়ে গেল পি বিন্দুর প্রতিবিম্ব। আবার এইখানে দেখো তাহলে দুটো আলোক রশ্মি কি হয়েছে, মিলিত হয়েছে, তাহলে প্রতিবিম্ব দুটো আলোক রশ্মি মিলিত হওয়ার ফলেও তৈরি হতে পারে, আবার দুটো রশ্মি কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হতে পারে। এখানে দেখো আলোক রশ্মি দুটো মনে হচ্ছে পেছনের কোনো একটা বিন্দু থেকে আসছে, যেমন আয়নাতে আমরা দেখি যে পেছনে যেন আমার কপি, আমার নকল কেউ দাঁড়িয়ে আছে, সেখান থেকে আলোক রশ্মি আসছে, কিন্তু বাস্তবে তো কেউ দাঁড়িয়ে নেই, আমি আমাকে দেখছি এই ঘটনাটার জন্য। তাহলে প্রতিবিম্ব জিনিসটা কি, কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণ, তার কারণ জলের ভিতরে কিছু থাকলে তারও আমরা প্রতিবিম্ব দেখতে পাই, তার মানে শুধুমাত্র প্রতিফলনের দ্বারা নয়, প্রতিসরণের দ্বারাও প্রতিবিম্ব গঠন হবে। তোমাদের এই চ্যাপ্টারে, লেন্স চ্যাপ্টারে প্রতিসরণের দ্বারা প্রতিবিম্ব গঠন আমরা দেখাবো, আর দর্পণে প্রতিফলনের দ্বারা দেখাবো। তাহলে আমরা জানলাম প্রতিবিম্ব দুটো ভাবে গঠিত হতে পারে, প্রতিফলনের দ্বারা গঠিত হতে পারে যেটা দর্পণ, আর প্রতিসরণের দ্বারা হতে পারে যেটা হচ্ছে লেন্স। ওকে, তাহলে প্রতিবিম্ব জিনিস বুঝতে পারলে। এবার প্রতিবিম্ব হচ্ছে দুই প্রকারের হয়, একটা হচ্ছে সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। চলো এইটুকু খালি বলে দেবো, ছেড়ে দেবো তোমাদেরকে, এনজয় করবে। তাহলে এবার হেডিং করো প্রতিবিম্বের প্রকারভেদ। প্রতিবিম্বের প্রকারভেদ মানে প্রতিবিম্ব কয় প্রকারের হয়। প্রতিবিম্ব দুই প্রকার, প্রতিবিম্ব দুই প্রকার, এক হচ্ছে সদ্বিম্ব আর একটা হচ্ছে অসদ্বিম্ব। অসদ্বিম্ব, তাহলে সদ্বিম্ব কি এবং অসদ্বিম্ব কি সেটা আমরা জানবো। দুটি বিন্দু মিলিত হওয়ার ফলে যে প্রতিবিম্বটা গঠিত হয় তাকে বলা হয় সদ্বিম্ব। দুটো আলোক রশ্মি মিলিত, এই যে দেখো এখানে দুটো আলোক রশ্মি মিলিত হওয়ার ফলে যে বিন্দুটা গঠিত, যে প্রতিবিম্বটা গঠিত হলো সেটাকে বলা হয় সদ্বিম্ব। দেখো তাহলে সদ্বিম্ব আমরা হেডিং করব, সদ্বিম্ব। সদ্বিম্ব কাকে বলবো, তাহলে যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দুতে মিলিত হয়, যদি মিলিত হয় তাহলে ওই প্রতিবিম্বটাকে বলা হয় বস্তুটির সদ্বিম্ব। তাহলে যদি কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ, কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর
যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির সদ্বিম্ব বলে। তাহলে মূল কথাটা কি বলতো, যে দুটি আলোক রশ্মি মিলিত হওয়ার ফলে যে প্রতিবিম্ব গঠিত হয় তাকেই বলা হয় সদ্বিম্ব। সহজ ভাষায় যদি বলতে চাই, তোমাদের তো পরীক্ষায় পড়বে না, তাহলে জানতে হবে, সহজভাবে জানতে হবে। তাহলে দুটি আলোক রশ্মি মিলিত হওয়ার ফলে যে প্রতিবিম্বটি গঠিত হয় তাকে সদ্বিম্ব বলে বা রিয়েল ইমেজ বলা হয়, সদ্বিম্ব। বোঝা গেল? তাহলে মূল কথা কি, যে দুটি আলোক রশ্মি যদি মিলিত হয় তাহলে সেখানে সদ্বিম্ব গঠিত হবে, বাস, আর কিছু না। তারপরে আরেকটা বৈশিষ্ট্য, যে সদ্বিম্বকে আমরা চোখে দেখতে পাই এবং সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, এটুকু মাথায় রেখো। তাহলে সদ্বিম্বকে চোখে দেখা যায় এবং পর্দায় ফেলা যায়। বোঝা গেল? তাহলে সদ্বিম্ব, দুটো আলোক রশ্মি মিলিত হওয়ার ফলে যে প্রতিবিম্বটা গঠিত হয় তাকেই সদ্বিম্ব বলা হয়। সদ্বিম্বকে চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়, সদ্বিম্ব গেল। অসদ্বিম্বটা শুধু একটু বলে দেব। অসদ্বিম্ব কি তাহলে? অসদ্বিম্ব এখানেই লিখে দিচ্ছি, অসদ্বিম্ব কি সেটা, যে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, যে তুমি আয়না নিয়ে দাঁড়িয়ে আছো, মনে হচ্ছে না যে আয়নার পেছনে আমি দাঁড়িয়ে আছি, সেখান থেকে আলোক রশ্মি আসছে, এই ধরনের প্রতিবিম্বটাকে বলা হয় অসদ্বিম্ব। তাহলে সমতল দর্পণ, আমরা বাড়িতে যে চেহারাটা দেখি যে দর্পণে, সেটা হচ্ছে প্রতিবিম্বটা অসদ্বিম্ব। ওকে, তাহলে কোনো বিন্দু থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুটির অসদ্বিম্ব বলে। তাহলে মুদ্রা কথাটা কি বলতো, যে যদি কোনো আলোক রশ্মি কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয় তাহলে সেই বিন্দুতে অসদ্বিম্ব গঠিত হয়। অসদ্বিম্বকে চোখে দেখতে পাই কিন্তু পর্দায় ফেলা যায় না। তাহলে অসদ্বিম্বকে চোখে দেখা যায় কিন্তু পর্দায় ফেলা যায় না। এই হলো আজকের ইন্ট্রোডাকশনের যা কিছু হয় সমস্ত কিছু আমরা আলোচনা করলাম। এরপরে একেবারে অরিজিনাল আলোক চ্যাপ্টার সেটা আমরা 1 নম্বর লেকচারে শুরু করছি। এটা গেল 0 লেকচার। এরপরে 0 লেকচারে একেবারে সরাসরি আমরা মাধ্যমিকের টপিকে ঢুকে পড়ব, সেখান থেকেই আলোর ধামাকা তোমরা দেখতে পাবে।